দেখো আজকে আমাদের টপিক হলো আয়ন শনাক্তকরণ। ঠিক আছে, আয়ন শনাক্তকরণ। তো কোন টপিক থেকে মিলে পড়বো আজকে আমরা? দেখো এখানে যে আমাদের টপিকটা আছে, যে ব্যবহারিকের মধ্যে বলা আছে শিক্ষা পরীক্ষার সাহায্যে লবণের বিভিন্ন ধাতুমূলক শনাক্তকরণ। তো এই টপিকটা আসলে কি আমাদের আয়ন শনাক্তকরণের মধ্যে পড়ে, তাই না? তো মেইন টপিক হলো আয়ন শনাক্তকরণ। তো আয়ন শনাক্তকরণ সম্পর্কে আমরা বেসিক একটু পড়বো, দেন তারপরে আমাদের আজকের যে মেইনলি আমরা শিক্ষা পরীক্ষার মাধ্যমে ধাতব আয়ন শনাক্তকরণ, মেইনলি ক্ষারীয় মৌলিকটা শনাক্তকরণ করবো, সেটা নিয়ে যাবো আর কি। তো এখানে আয়ন শনাক্তকরণ বলতে কি বোঝায়? আয়ন শনাক্তকরণ আসলে আয়ন তো তোমরা বোঝো না, আয়ন কয় ধরনের আমরা জানি? দুই ধরনের। এটা কি বলতো? পজিটিভ। আর এটা কি বলতো? নেগেটিভ। যেটা পজিটিভ নেগেটিভ এটাকে বলি আমরা অ্যানায়ন, আর যেটা পজিটিভ তাকে বলি আমরা কি বলি বলতো? আচ্ছা, এই আয়নগুলো আসলে অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? আয়নগুলো আসে লবণ থেকে। কোথা থেকে আসে? লবণ থেকে। যেমন যদি বলি আমরা যে সোডিয়াম ক্লোরাইড আমরা আমাদের সবথেকে ভুল প্রচলিত একটা লবণ, এদিকে খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইড। এটা কি হবে? আমাদের বিয়োজিত হয়ে তৈরি করে সোডিয়াম প্লাস এবং ক্লোরিন মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে সোডিয়াম প্লাস, এটা কি বলতো? এটা ক্যাটায়ন, আর এই পাশে এটা কি বলতো? অ্যানায়ন। তো মেনলি এইভাবে আমাদের লবণগুলোর বিয়োজনের মাধ্যমে মেনলি কি তৈরি হয়? আয়ন তৈরি হয়। ওকে, তাহলে লবণ, তো লবণ এরকম অনেক লবণ আছে, তাই না? অনেক লবণ আছে। তো আসলে এখন বলতে পারো আসলে লবণ তাহলে কি, কোনগুলো লবণ, কেমনে তৈরি হয়? তো এরকম অনেক লবণ আছে, যেমন যদি বলি পটাশিয়াম ক্লোরাইড দিয়ে এটা একদম লবণ, বা পটাশিয়াম ব্রোমাইড দিয়ে এটাও লবণ। ঠিক আছে, বা যদি অনেক অনেক ধরনের, বা ক্যালসিয়াম সালফেট যদি বলি, ক্যালসিয়াম সালফেট এটাও লবণ। ক্যালসিয়াম কার্বনেট বলি, এটাও লবণ। ঠিক আছে, পটাশিয়াম কার্বনেট বলি, সেটাও কি হবে? লবণ। তো এরকম অসংখ্য লবণ আছে। আবার যদি বলি অ্যামোনিয়াম ক্লোরাইড, এটাও কি বলতো? এটাও লবণ। তাহলে আসলে লবণের সংজ্ঞাটা কি? লবণের সংজ্ঞা যদি তুমি বসাই দাও যে যে মনে করো হ্যালোজেন বাহী যৌগগুলো লবণ, সেটাও কিন্তু আমাদের অ্যাকচুয়াল কি হবে না, রাইট হবে না। তার কারণ দেখো আমরা জানি হ্যালোজেন মানে লবণ উৎপন্নকারী গ্রুপ, 17 নম্বর গ্রুপকে বলে থাকি। দেখো আমি যদি বলি তোমাকে ক্যালসিয়াম সালফেট যেটা লিখলাম আমি, এর মধ্যে কোনো হ্যালোজেন আছে না, এটাও লবণ। তাহলে অ্যাকচুয়ালি আগে জানতে হবে আসলে লবণ বলতে কি বোঝায়, এটাকে আমি জানি। লবণ হলো আসলে যদি বলি লবণের সংখ্যাটা আসে কোথা থেকে? প্রশমন বিক্রিয়া থেকে। কি থেকে বলতো? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া তোমরা পড়ছো না ছোট ক্লাসে? প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়াকে আরো একটা জিনিস বলি এসিড ক্ষার বিক্রিয়া। কি বলি আমরা? এসিড ক্ষার বিক্রিয়া। এসিড ক্ষার বিক্রিয়া। আসলে এই বিক্রিয়া কি হয়? দুইটা ভিন্ন ধর্মী যৌগ বিক্রিয়া করার মাধ্যমে কি করে? একটা নিরপেক্ষ যৌগ তৈরি করে। অর্থাৎ এখানে একটা এসিড কি করবে? একটা এসিড প্লাস একটা ক্ষার বিক্রিয়া করার মাধ্যমে কি করবে? একটা নিরপেক্ষ যৌগ, নিরপেক্ষ যৌগ আর প্লাস পানি তৈরি করে, তাই না? এই যে নিরপেক্ষ যৌগ বললাম আমি, এখানে কি বললাম? নিরপেক্ষ যৌগটাই কি বলতো? লবণ। তো তাহলে বললাম এসিড থেকে এবং ক্ষার থেকে তৈরি হয় কি বলতো? লবণ। যদি আমি একটা উদাহরণ দেই, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি দেখলাম আমরা? ক্ষারটা HCl, হ্যাঁ 7। তো সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা জানি এই দুইটা বহুল প্রচলিত, দুইটা কি এসিড এবং ক্ষার। তাহলে বিক্রিয়া করে কি তৈরি করবে? এখন দেখো এখান থেকে যদি সোডিয়াম ক্লোরিনকে নিয়ে কি করবে? সোডিয়াম ক্লোরাইড প্লাস কি তৈরি হবে? পানি তৈরি হবে। তাহলে বুঝতে পারছো লবণ তৈরি হলো, আমাদের লবণ তৈরি হলো। দেখো তা লবণ যে তৈরি হলো এখানে দুইটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? দেখো একটা আসে বলতো কোথা থেকে? একটা আসে বলতো আমাদের ক্ষার থেকে, একটা আসে লবণ থেকে, না? এবং দেখো এখানে আমাদের দুইটা জিনিস আছে। দেখো একটা ক্যাটায়ন, একটা কি অ্যানায়ন। মেইনলি এটা ক্যাটায়ন, যেটা কি ধাতু না? ধাতু কি না? তাহলে ধাতব অংশটা ধাতব, এটা হ্যাঁ, তাই না? এটাও অধাতব হতে পারে, তাও যৌগমূলক হতে পারে। তো এটা কথা না, এখানেও থাকতে পারে। তো এখন বিষয়টা হলো এই যে যেটা দেখলাম, যে অংশটা ক্যাটায়ন যেটা, এটা মিলে কোথা থেকে আসে বলতো? ক্ষার থেকে আসে। কোথা থেকে আসে বলতো? এই জন্য বলি এটা কি বলতো? ক্ষারীয়মূলক। কি বলবো আমরা বলতো? ক্ষারীয়মূলক। ঠিক আছে, আর এটা কি হবে? অম্লীয়, এটা বলা যেতে পারে। তাহলে দেখো এগুলো আমরা বুঝলাম। তাহলে এখানে আরো একটা জিনিস বলতে পারি যে একটা লবণ যখন আমরা শনাক্ত করব, লবণের আয়ন মানে মেইনলি আমার অ্যাকচুয়ালি টপিকটা কি ছিল? আয়ন শনাক্তকরণ। তাহলে আয়ন এখানে কয় ধরনের? একটা ক্যাটায়ন এবং অ্যানায়ন, দুই ধরনের আয়নের শনাক্তকরণের কথা এখানে আসবে, তাই না? বাট দুই ধরনের আয়নের শনাক্তকরণের কথাই আসবে।
ওকে, আচ্ছা আমরা বললাম 2 ধরনের আয়ন শনাক্তকরণ আসবে। তো এই যে আয়নগুলো যে আমরা শনাক্তকরণ করি, শনাক্তকরণের কিছু পদ্ধতি আছে। কি আছে? পদ্ধতি। হ্যাঁ, ওভারঅল এই পদ্ধতিগুলোকে আমরা 2 ভাগ করে দিই। কয় ভাগে বলো তো? 2 ভাগে ভাগ করে থাকি। একটা হলো কি বলো তো শুষ্ক পরীক্ষা, আর একটা হলো সিক্ত পরীক্ষা। কি বলো তো? একটা হলো 1 নাম্বার দিলাম কি বলো তো শুষ্ক পরীক্ষা। কি বলো তো? শুষ্ক পরীক্ষা। আর একটা কি বলো তো সিক্ত পরীক্ষা। সিক্ত পরীক্ষা নোট করে নিবা নাহলে। কি পরীক্ষা বলো তো? একটা হলো শুষ্ক পরীক্ষা, একটা হলো সিক্ত পরীক্ষা। তো শুষ্ক পরীক্ষা বলতে কি বোঝায়? পানি। অ্যাটেনশন প্লিজ। এখানে কি বলতো কোনো পানি থাকবে না, অর্থাৎ এখানে তাপের মাধ্যমে বা ফ্লেমের মাধ্যমে, মানে কি মাধ্যমে বলতো? শিখার মাধ্যমে, ঠিক আছে, আগুনের মাধ্যমে বা শিখার মাধ্যমে পরীক্ষাটা করা হয় মেইনলি, ঠিক আছে, অর্থাৎ শিখা পরীক্ষা বলতে পারো। যেটা কি বলতো শিখা পরীক্ষা, যেটা আজকে আমাদের টপিক, মেইনলি টপিক, এটা আমরা পড়বো। তো আরেকটা কি বলতো সিক্ত পরীক্ষা। সিক্ত মানে কি? ভেজা না, অর্থাৎ এখানে দ্রবণের মাধ্যমে কি থাকবে? লবণের দ্রবণ থাকবে, বিভিন্ন দ্রবণ মিক্সের মাধ্যমে আমরা বিষয়গুলো করবো। এই দেখো যে আমাদের দ্রাব্যতার পরে যে টপিকগুলো আছে মেইনলি ওইগুলো কি বলতো সিক্ত পরীক্ষা। দ্রবণ আছে না, বিভিন্ন দ্রবণের মাধ্যমে বিষয়গুলো, তো এগুলো কি আছে? ওখানে দ্রবণ থাকবে। তো সিক্ত পরীক্ষা কি থাকবে? দ্রবণ মানে পানি থাকবে এখানে, ভেজা মানে দ্রবণের সাহায্যে আমরা বিক্রিয়াগুলো করব, বিভিন্ন ধাতব আয়ন আমরা শনাক্তকরণ করব। আর যেটা হলো শুষ্ক পরীক্ষা, এটা কি বলতো মেইনলি এটা ফ্লেমের মাধ্যমে বা শিখার মাধ্যমে করা হয়। এখানে কোনো তরল থাকবে না, দ্রবণ থাকবে না। তো এখন একটা কথা, যে এই যে শুষ্ক পরীক্ষা যেটা বললাম আমরা কি করি বলতো শিখা পরীক্ষা বলতে পারি, তাই না? তো এই শিখা পরীক্ষার মাধ্যমে শুধুমাত্র কাদের শনাক্ত করা যায়? ধাতব আয়ন, লবণের মানে ক্ষারীয় মূলককে। কি কাদের বলতো? লবণের ক্ষারীয় মূলককে। ক্ষারীয় মূলক আসলে এটা কি বলতো? ধাতু না? ধাতব অংশ না? ধাতব, ধাতব বা ক্ষারীয় ধাতব মূলক বলতে পারো কিনা? বলতে পারো ক্ষারীয় ধাতব মূলকও বলতে পারো। তো আজকে আমরা শিখবো ক্ষারীয় ধাতব মূলক শনাক্তকরণ পদ্ধতি, যেটা কিসের মাধ্যমে করা হয় থাকে? শুষ্ক পদ্ধতিতে। কি কি পদ্ধতি বলতো? শুষ্ক পরীক্ষার মাধ্যমে। অ্যামোনিয়াম প্লাস হয় তাহলে তো ধাতব মূলক নাই। হ্যাঁ, শুষ্ক পরীক্ষার মাধ্যমে করা হয় থাকে মেইনলি এগুলো, ঠিক আছে? তো মেইনলি দেখো এখানে মেইনলি আমরা কি করব, এখানে মেইনলি যদি আরো সহজভাবে বলি, শুধুমাত্র ক্যাটায়নটা শনাক্তকরণ করব। কি বলতো? ক্যাটায়নটা। কাকে শনাক্তকরণ করব আজকে? শিখা পরীক্ষার মাধ্যমে। হ্যাঁ, শিখা পরীক্ষার মাধ্যমে না, শিখা পরীক্ষার মধ্যে মেইনলি ধাতুগুলা। তো আরো কিছু পরীক্ষা আছে আমাদের যেগুলো শুষ্ক পরীক্ষার মধ্যে পড়ে। শিখা পরীক্ষা না, তবে সেটা কি হয় শুষ্ক পরীক্ষার মধ্যে। মেইনলি শুষ্ক পরীক্ষার অনেকগুলো টাইপ আছে, বুঝছো? এর মধ্যে শিখা পরীক্ষা একটা অন্যতম। আমরা একটু দেখি যদি। শিখা পরীক্ষায় কি খালি শুধু ধাতুটাই শনাক্তকরণ হবে? হ্যাঁ, অধাতুটা না, ওটা শনাক্তকরণ হবে না। দেখো আমি যদি বলি তোমাদের এখানে, যে এখানে যদি আমি দেখি কিছু পরীক্ষার নাম যদি দেখি, দেখো এখানে যেমন ক্ষারকীয়, দেখো ক্ষারকীয় মূলকের শুষ্ক পরীক্ষার মধ্যে কয়েকটি হলো কি বলতো? একটা তাপীয় পরীক্ষা আছে, চারকোল বিজারণ পরীক্ষা আছে, কোবাল্ট নাইট্রেট পরীক্ষা আছে, শিখা পরীক্ষা আছে এবং বোরাক্স গুটি পরীক্ষাও আছে, ঠিক আছে? তো এর মধ্যে একটা বিশেষ একটা পরীক্ষা কি বলতো? শিখা পরীক্ষা, ঠিক আছে? যেগুলো কি শুধুমাত্র ক্ষারীয় মূলক অর্থাৎ ক্যাটায়নটাকে শনাক্তকরণ হয়ে থাকে, বুঝতে পারছো? শুধুমাত্র ক্যাটায়নটাকে শনাক্তকরণ করা হয়ে থাকে কিসের মাধ্যমে? এই যে শুষ্ক পরীক্ষার মাধ্যমে। তো এই জন্য আমরা প্রথম শিখতেছি কি বলতো শিক্ষা পরীক্ষা। এরপর আরো কয়েকটা, যেমন আমরা পূর্ব চারকোল বিজারণ পরীক্ষাটা দেখবো, ঠিক আছে? এরকম আরো কয়েকটা আমরা পরীক্ষা আমরা দেখবো, তাপের মাধ্যমে বিক্রিয়া দেখবো আমরা, এগুলো একটু দেখবো, তাপীয় পরীক্ষাটাও দেখবো, ঠিক আছে? তো মেইনলি আমাদের যেটা পড়া এখানে কি বলতো, যেটা পরীক্ষা আসে কি বলতো আমাদের শিক্ষা পরীক্ষাটা। তাহলে বুঝলা তো শিক্ষা পরীক্ষা আসলে কারা দিবে? এগুলো যতটুকু পড়ছে বুঝতে পারছো? একটু নোট করতে পারো। তো এইটুকু আমরা বললাম। তো এখন আসি আমরা যে বললাম শিক্ষা পরীক্ষায় তো বললাম কারা দিবে, মানে কাদের পরীক্ষা করা হয়? মেইনলি ক্যাটায়নগুলা, ধাতব আয়নগুলো আমাদের মেইনলি শনাক্তকরণ করে থাকি। এখন কথা হলো ধাতব আয়ন তো থাকবে, এর মধ্যে কাদেরকে, মানে কোন যৌগগুলাকে মেইনলি? দুনিয়ায় অনেক অনেক যৌগ আছে, অনেক অনেক লবণ আছে, সবগুলাই কিন্তু আবার এই শিক্ষা পরীক্ষার মধ্যে চলে না, সবগুলোই চলে না। তো এটা কারা চলবে? মেইনলি যে লবণটা আমরা ব্যবহার করব উদ্দায়ী লবণ হতে হবে। কি হবে বলতো? উদ্দায়ী লবণ। উদ্দায়ী তো বোঝো নাকি? উদ্দায়ী লবণ হতে হবে, লবণ হতে হয়। কি হতে হয়? উদ্দায়ী লবণ হতে হবে। অর্থাৎ আমরা জানি যেটাকে তাপ দিলে সরাসরি কি হয়? তরল না হয়ে বাষ্প হয়ে যায়।
এটা কি বলা হয় থাকে? উদ্বায়ী বলা হয়, উদ্বায়ী পদার্থ, উদ্বায়ী লবণ। এখন বলতে পারো যে ভাইয়া তাহলে উদ্বায়ী লবণ কারা? কথা হলো যে উদ্বায়ী লবণ হবে তারা যাদের সাথে ক্লোরিন আছে যুক্ত, ক্লোরিন যুক্ত লবণ। তাহলে ক্লোরিন যুক্ত লবণ যারা, তারা হলো উদ্বায়ী লবণ। যেমন সোডিয়াম ক্লোরাইড অবশ্যই কি একটা উদ্বায়ী লবণ। তো ক্লোরিন যাদের আছে তারা কি হবে? উদ্বায়ী লবণ। তাহলে সবচেয়ে একটা পারফেক্ট। সোডিয়াম ক্লোরাইড দেখো এটা উদ্বায়ী একটা লবণ। সোডিয়াম ক্লোরাইড তো খাও না বাসায়, এগুলো কি? হ্যাঁ, এটা মেইনলি এখানে উদ্বায়ী হয় আর কি। এই লবণগুলা সরাসরি চলে যায়, তুমি আগুনে দিলে চলে যাবে তাপের কারণে, ঠিক আছে? ক্লোরিন তো গ্যাস হয়ে চলে যাবে, না ওটা পরে আমরা বুঝতে পারবো। মেইনলি যেগুলো আমাদের এখানে যে যৌগগুলো মেইনলি আমরা শিক্ষা পরীক্ষা ব্যবহার করবো সবগুলো কি বলতো? ক্লোরিন যুক্ত করতে হবে। সোডিয়াম ক্লোরাইড যদি উদ্বায়ী হয় তাহলে তো রান্নার সময় তাপ দেওয়ার সাথে সাথে চলে যাবে না। কেন? তুমি তো পানির মধ্যে দিছো, গলায় দিছো, ঠিক আছে? পানির মধ্যে দিলে অবশ্যই গলবে। শুধু তাপ প্রয়োগ করতেছো পানির সংস্পর্শ ছাড়া, সেক্ষেত্রে কি হবে? উদ্বায়ী হিসাবে আচরণ করে। তো আমাদের উদ্বায়ী লবণ লাগবে, সেক্ষেত্রে কি লাগবে? আমাদের ক্লোরিন থাকতে হবে। মেইনলি কথা কি বলতো? ক্লোরিন থাকবে। এখন দেখো সকল মনে করো যোগের মধ্যে কি থাকে না, সকল লবণের মধ্যে ক্লোরিন থাকে না। তাহলে কি করতে হবে? আমাদের ক্লোরিন করে নিতে হবে। ক্লোরিন করে নিতে হবে। মনে করো যে আমি দিলাম যে একটা, তোমাকে আমি একটা যৌগ দিলাম, লবণ দিলাম, ক্যালসিয়াম কার্বনেট। এটা একটা লবণ না? লবণ কি না? মনে করো এটা কোথা থেকে আসছে যৌগটা? এটা লবণ কেন বললাম? কারণ এই যৌগটা হয়তো বা এটা থেকে আসছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি বলতো? হাইড্রোজেন বাইকার্বনেট। তাহলে এটা কি বলতো? HCl, এটা কার্বন। এটা বিক্রিয়া হলে কি তৈরি করবে? ক্যালসিয়াম কার্বনেট, H2 মানে ক্যালসিয়াম বুঝতে পারছো? এটা তৈরি করবে আর কি পানি তৈরি করবে, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু একটা লবণ না? কিন্তু এই লবণে কি আছে? সোডিয়াম ক্যালসিয়াম আছে, মানে ক্লোরিন আছে। কিন্তু আমাদের শিক্ষা পরীক্ষার জন্য কি লাগবে? তার মানে ব্যবস্থা করে নিতে হবে, এরও আমাদের করতে হবে। সেক্ষেত্রে কি করবো? আমরা HCl নিব। মানে এটা কি বলছে? একটা অম্লীয় না, অম্লটাকে সেই কিনবো HCl, যেটা আমাদের ক্লোরিন বাহক। এটা যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করে বলতো? এই ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে। কি বলতো? ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, এটা মানে লবণ হওয়ার সাথে এটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কেন এটা? তার মানে এখানে মনে করো এটা উদ্বায়ী না, আমাদের লাগবে উদ্বায়ী। আর উদ্বায়ী মানে ক্লোরিন থাকতে হবে, তাহলে ক্লোরিন যুক্ত করতে হবে লবণটাতে। তাহলে যখন আমরা HCl সংযুক্ত করবো তখন কি হবে? ক্লোরিন যুক্ত হলো, তখন এর আমরা কি করবো? শিক্ষা পরীক্ষা করব, ঠিক আছে? এখন যদি মানে ক্লোরিন ছাড়া একটা না হবে না, শিক্ষা পরীক্ষা হবে না। তখন আমরা যদি HCl যুক্ত করে করি তখন হ্যাঁ, ক্লোরিন চাইতে যে এটা তো ক্লোরিন নাই, এটা ক্লোরিন নাই। আমরা কি করলাম? এর জন্য HCl যুক্ত করে ক্লোরিন বানায় পরীক্ষাটা করলাম। প্রশ্ন মানে পরীক্ষা কি আসবে যে এরকম একটা লবণ দিয়ে বলবে এটা শিক্ষা পরীক্ষা করব? হ্যাঁ, তখন আমরা বলবো এভাবে করব, প্রসেসে করবে আর কি। তো এখন দেখো আসলে প্রসেসটা আমরা দেখি কিভাবে করি, ঠিক আছে? তাহলে প্রসেসটা হলো, প্রথমে আমরা একটা কি নেব? দণ্ড নিব। অনেকে অনেক কিছু বলে, কাঁচ দণ্ড নিয়েও অথবা প্লাটিনাম বা নিক্রোম, ঠিক আছে? নিকেল আর ক্রোমিয়ামের সংকর ধাতু, তো একটা নিক্রোম। তো একটা আমরা দণ্ড নিলাম, কি নিলাম? আমরা এখানে একটা দণ্ড নিলাম, ওকে। এখন কি করব? এই দণ্ডটার মধ্যে আমরা কি নেব বলো তো? উল্টা পুল্টা বলতে পারো, সমস্যা নাই। তো আমি এখানে কি করলাম? HCl এর দ্রবণ একটা চুবা নিলাম, কি করলাম? বা একটা চিমটার মধ্যে একটা নিলাম, কোথাও লাঠির মাধ্যমে সামনে একটা কিছু নিলাম, আমরা কিনলাম সোডিয়াম ক্লোরাইড নিলাম। কি নেবো বলো তো? সোডিয়াম ক্লোরাইড একটা টুকরা নিলাম, কিনলাম এখানে বলো তো? সোডিয়াম ক্লোরাইড এর সাথে লাগাই নিলাম আমরা, ঠিক আছে? লাঠির আগায়। তারপরে কি করলাম? এটা আমরা HCl এর চুবে ভিজাই নিলাম, কি নিলাম? HCl এ ভিজাই নিলাম। তাহলে উদ্বায়ী। ওকে, সোডিয়াম ক্লোরাইড এমনি তো আছে, মনে করো এটা সোডিয়াম ক্লোরাইড না, এমনিতেই তো উদ্বায়ী, এটা অন্য কিছু মনে করো। মানে এটা তো মানে যেটা আমি তো সম্মত সব ক্ষেত্রে এটাই করব শিক্ষা পরীক্ষার ক্ষেত্রে। এমনি উদ্বায়ী হলে তার HCl এমনি তো হয়ে গেল। মেন করো আমরা নিলাম, কি নিয়েছিলাম মনে করো? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে কি করলাম বলো তো? আমরা HCl এ চুবাই নিলাম। তাহলে এখানে এই দণ্ডের মধ্যে একটা বিক্রিয়া কিন্তু ঘটে যাবে। কি বিক্রিয়াটা ঘটবে? ক্যালসিয়াম ক্লোরাইড। এই যে বিক্রিয়াটা ঘটে এখানে কি তৈরি হবে বলো তো? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হয়ে গেল। ওকে ওকে ওকে, এটা হলো মানে আমরা বিক্রিয়া কিন্তু দেখলাম না, বিক্রিয়াটা ওর মধ্যে ঘটবে। এখন এই দণ্ডটা কি করব? আমরা এই দণ্ডটা আমরা কি করব? এই শিখার মধ্যে ধরবো। কোথায় ধরবো বলো তো? এই শিখা নিয়ে আমরা ধরলাম, ওকে। শিখা নিয়ে ধরাই দিলাম। ধরলে কি হবে? ধরলে আমাদের এই কাজটা হয়ে যাবে, মানে একদম বর্ণালী তৈরি হবে। মেইনলি কথা যেটা আসলো, এতক্ষণ যে আমরা বর্ণালী শিখে আসলাম না, বর্ণালী শিখলাম না, মেইনলি এখানে এই বর্ণালী সাহায্যেই আমরা শিক্ষা পরীক্ষাটা করে থাকি। এখানে বিভিন্ন ধরনের বর্ণালী তৈরি হয়।
বিভিন্ন ধাতু বিভিন্ন ধরনের বর্ণ তৈরি করে। একটু আগে পড়ে আসলাম না আমরা, বিভিন্ন মৌল বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বহনকারী বিভিন্ন ধরনের বর্ণ দেখায়। অ্যাকচুয়ালি অনেক বর্ণ আছে, তবে একটা বর্ণ কি থাকে, মানে বৈশিষ্ট্য প্রকাশকারী, যে নির্দিষ্ট একটা মৌলের নির্দিষ্ট একটা বর্ণ আছে যেটা তাকে নির্দিষ্ট করে, তাই না? আমরা একটু পরে দেখবো কোন মৌলটা কি ধরনের বর্ণ দেয়। তাহলে বুঝলাম, তাহলে এখানে কি হবে, এক ধরনের বর্ণ তৈরি হবে। বর্ণ দেখে আমরা কি বুঝবো, তারকে শান্তি করবো। যেমন এখানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়ামের জন্য কি থাকবে, যদি আমরা এখানে দেখি, যেখানে দেখো ক্যালসিয়ামের লবণের ক্ষেত্রে কি দেখাবে, ক্যালসিয়ামের ক্ষেত্রে কি দেখাবে, এখানে দেখো ইটের মতো লাল দেখাবে, স্বাভাবিকভাবে খালি চোখে ইটের মতো লাল দেখাবে। যদি আমরা ব্লু কাজ একটু পরে আসছিলাম, ব্লু কাজ, ঠিক আছে, আর ইউ কাজ, ব্লু কাজ কি হবে, আমাদের হালকা সবুজ দেখাবে। ব্লু কাজ এটা আমরা একটা কাজ একটা, তো এটা আমরা বুঝা একটু পরে বলবো আসলে ব্লু কাজের কথা কেন আসলে এখানে, ঠিক আছে? ব্লু কাজটা কি করে একটু পরে বলতেছি, যে আসলে পরীক্ষা করার ক্ষেত্রে এটা আরো আমাদের মার্কার হিসেবে কাজ করে, একটু পরে দেখতেছি। যে এখানে আসলে অনেক জিনিসের মিশ্রণ থাকতে পারে, আমরা যে মনে করো পরীক্ষাগুলো করব, আচ্ছা এটা বলি, তাহলে এটুকু বুঝতে পারছো, এটা পরে বলতেছি। তাহলে এইভাবে আমরা শিক্ষা পরীক্ষাটা করে থাকি। তো কথা হলো যে এখানে আসলে ওই যে বললাম বর্ণ তৈরি হবে, বর্ণ দিয়ে দেখে আমরা চিনবো। যেখানে ইটের মতো যেটা বললাম, ইটের মতো লাল হবে একটা বর্ণ, ইটের মতো লাল, বা এখানে যদি বলি আসলে এরকম হবে আমাদের ক্যালসিয়াম, তাই না? তাহলে ক্যালসিয়াম কোনটা আছে এখানে, এই যে এখানে এই ক্যালসিয়াম এরকম একটা আমাদের বর্ণ দেখা দিবে, ঠিক আছে, এরকম একটা বর্ণ দেখা দিবে। তো এটা আসলে কিভাবে হয়, বর্ণটা কিভাবে তৈরি হয়, মানে বর্ণালী তৈরি হলো কেমনে? আমরা আগেই জানি যে একটা মৌলকে, যেমন হাইড্রোজেনের কথা বলছিলাম, যে কোনো মৌল ক্ষেত্রে যদি আমরা একটা মৌল ছিল, আমাদের মৌল কি থাকে, কক্ষপথে ইলেকট্রন থাকে, মনে করে এই কক্ষপথে ইলেকট্রন ছিল। যখন আমরা দেখো আসলে আমরা যে লবণগুলো নিচ্ছি সবই কি উদ্দায়ী না, যখন উড়ে যেতে ধরবে তখন এই যে ফ্লেমের কি আছে, দহন তাপ আছে না, তাপের কারণে তাপ পেয়ে কি হয় আমরা জানি, নিম্ন স্তরে ইলেকট্রনগুলো কি হবে, উচ্চতর স্তরে যাবে শক্তি পেয়ে। ওকে, তাপ যখন একটু উপরের দিকে যাবে, ধাতুটা উদ্দায়ী যদি হয়ে যায়, তখন কি হবে, শক্তিটা আবার কি কমে যাবে না, কমে যাবে কিনা? তো যখন কমে যাবে তার মানে ইলেকট্রনটা কি, যখন মনে করো তাপ নিয়ে উচ্চতার কক্ষপথে গেল, আবার কি করবে, এখান থেকে কি আসবে, নিচে চলে আসবে। ওকে, যখন নিচে চলে আসবে তাহলে ওই যে শক্তি নিচে ওটা কি করে, বিকরণ করে দিবে না, বিকরণ করে দিবে। তার মানে কি এখানে বর্ণালী তৈরি হবে না, বর্ণালী তৈরি হবে। তো এই বর্ণালী দেখে মিললে আমরা কি করি, মৌলটাকে শনাক্তকরণ করি এটা কোন মৌল, ঠিক আছে? এটাই মিললে আমাদের শিক্ষা পরীক্ষা। এখন দেখো এই যে আমরা বিভিন্ন পরীক্ষা, আমরা তো জানবো না, আমাদের একটা নমুনা দেওয়া থাকবে, বলবে যে দেখো এটা কি মৌল, আমাদের বলবে না কিন্তু কি মৌল, তখন কি করবো, আমরা পরীক্ষাটা করে দেখবো, প্রসিডিউর করবো। কারণ আমরা জানি না সেখানে ক্লোরিন আছে কিনা, আছে জানবো কি আমরা, এই জন্য কিন্তু কি করতে হয়, অলওয়েজ আমাদের এই সিলে চুবা নিতে হয়। যদি সোডিয়াম ক্লোরাইড নিতাম সে কিন্তু দরকার ছিল না, কিন্তু যদি আমরা জানতাম সোডিয়াম ক্লোরাইড, কিন্তু তো আমরা জানি না তো এখানে ক্লোরিন আছে কিনা, আছে, এই জন্য কি করবো, সব কিছু কি করবো, আমরা এই সিলে চুবা নিব, ঠিক আছে? ওকে, তার মানে তুমি এই সিলকে যদি সোডিয়াম ক্লোরাইডের সাথে যোগ করো তো চেঞ্জ হবে না, তো ক্লোরিন আছে ক্লোরিনে থাকবে। তো এটাই থাকলো। তো এইভাবে কি করব, তখন আমরা যখন এই শিক্ষা পরীক্ষাটা করব, তার যে বর্ণালী তৈরি হবে, এটা কি করব, আমরা এই যে চার্টের সাথে মিলাই দেখি যে কোনটা আমাদের মুখস্থ থাকে, যে কোনটা কি ধরনের কালার দেখায়। তারপরে একটা ঝামেলা হতে পারে, কি ঝামেলা, এই যে আমি বললাম যে আমি এখানে মনে করো ক্যালসিয়াম কার্বনের নিচে, মানে একটা মৌল ছিল, যৌগ ছিল। ওকে, কথা হলো অলওয়েজ কিন্তু এটা মিশ্রিত থাকে না, যে মনে করো সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত থাকতে পারে, বা সোডিয়াম ক্লোরাইড নিচে তার সাথে ক্যালসিয়াম কার্বনেট মিশ্রিত থাকতে পারে, ভেজাল থাকতে পারে না, ভেজাল থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো বর্ণালী তৈরি হবে না, বর্ণালীর সমাহার তৈরি হবে এখানে। তখন ক্ষেত্রে আমাদের কাঙ্ক্ষিত কোনটা কি কি মৌল আছে আমরা বুঝতে পারবো না। তখন এই জন্য কি করি, তখন যেহেতু অনেকগুলো বর্ণালী তৈরি হয়, তখন আমরা এই যে আমাদের ব্লু গ্লাস ব্যবহার করি, কি বলতো, এই ব্লু গ্লাসটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? রুবি গ্লাসটা ব্যবহার করতে, একটু পড়ে আসছিল না, রুবি গ্লাস, রুবিকাস পড়ছিলা কিনা, পড়ছিলা, পড়ে আসছিলাম, রুবিকাস একদম পড়তে দিয়েছিলাম, যে বলবা এটা যে ধাতু পাইন শনাক্তকরণ, মানে বিভিন্ন মৌল শনাক্তকরণ রুবিকাসের মাধ্যমে, রুবি পাউডার দিয়ে, আর পাউডার, হ্যাঁ আমি বলছিলাম পড়তে, হয়তো পড়ো নাই, যাই হোক পরে ব্যাপারে এটা পড়িও, পড়ো নাই কেন, আমি তো পড়তে বলছিলাম, ওতে যতটুকু পড়াই দিব অতটুকু পড়বা, আর বাইরে পড়বো না, নাকি একটু পরে আগে আছে। তো দেখো এখানে ব্লু গ্লাস, তাহলে কি হলো, কি করতে হয় মেইনলি, যখন এই যে আমরা ওখানে দেখছিলাম যে আরবি পাউডার দিয়ে, মানে ওই যে কাঁচের মধ্যে অনেকগুলো ইয়ে থাকে, আমাদের বিভিন্ন বর্ণের একটা চার্ট থাকে, ওখান দিয়ে আমরা বিভিন্ন শনাক্তকরণ করতে পারি বিভিন্ন ধাতু। তো এখানে মেইনলি কি হয়, যে আমাদের ব্লু গ্লাস যখন ব্যবহার করি, যখন মনে করো নর্মালি মনে করো আমাদের যদি সোডিয়াম থাকে, কি দেখাবে বলো তো, সোনালী হলুদ, মিক্সড আছে, আমরা বুঝতে পারতেছি না কি কি আছে, মনে করো এটা কি আছে, সাথে মনে করো আমাদের পটাশিয়ামের লবণ আছে, কার লবণ আছে,
পটাশিয়াম লবণ। হ্যাঁ, তো মনে করো যে দুইটা লবণ মিশ্রিত আছে, তখন কি করবো, যদি আমরা ব্লু গ্লাস ব্যবহার করি তখন কি হবে, হ্যাঁ তখন কি হবে যে দুইটা জিনিসই আছে, তখন যখন মিশ্রণটা দিব তখন কিন্তু আমাদের যা হলুদ ছিল দুইটা কালার মিশ্রিত না, হলুদটা কিন্তু কি হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে, দেখা যাবে না, শুধু কি দেখা যাবে, এই যে হালকা বেগুনি ছিল এটা কি দেখা যাবে, গোলাপি লাল। তো আমরা জানি তো যে ব্লু গ্লাসে দিলে যদি আমাদের পটাশিয়াম থাকে, যদি আগে যদি বেগুনি দেখি পরে কি দেখবো, গোলাপি লাল, তার মানে এটা নিশ্চিত হলাম কি বলতো, পটাশিয়াম। ওকে, তাহলে এই জন্য আমরা নিশ্চিত করে দেন দুইটা পরীক্ষা করে, আগে দেখি নর্মাল চোখে দেখি, পরে আমরা গ্লাস দিয়ে দেখি। আচ্ছা, যদি পটাশিয়াম আর ক্যালসিয়াম থাকে তখন? হ্যাঁ, এটা তখন আমরা আসলে চারটা দেখি, আমরা ওই যে আমাদের কালার চারটা ওখানে দেখে বুঝতে পারি কি কি কালার, আমরা মিলে দেখি কোনটা কোন কালার সাথে মিলতেছে, একাধিক মিশ্রণ থেকে একাধিক কালার থেকে আমরা চেঞ্জ মানে দেখতে পারি। ওই আগের টপিকটা পড়লে বুঝতে পারবা সুন্দর করে যে আরবি পাউডার দিয়ে কিভাবে আমরা বিভিন্ন বর্ণালী আমরা চিন্তা করি, বর্ণালী দিয়ে বিভিন্ন মৌল চিন্তা করি, নিচের মৌল। হ্যাঁ, এখানে দেখো আমরা এখন শিখবো আসলে কোনটা আমাদের শিক্ষা পরীক্ষায় কোনটা কি ধরনের রং দেয়, আমাদের এটা মুখস্থ করতে হবে, একদম মুখস্থ পরীক্ষা আসে। ডাইরেক্ট পরীক্ষায় কি আসে বলো তো, যে শিক্ষা পরীক্ষায় সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ধাতু, সোডিয়াম লবণ কি রং দিবে, সোনালী হলুদ। পরীক্ষায় বহুল প্রচিত একটা এমসিকিউ এটা আসে, যে খালি চোখে দেখলে কি দেখা যাবে, সোনালী হলুদ। আবার দেখা যায় কি বলতো, ব্লু গ্লাস দিয়ে দেখলে কি বর্ণহীন। পরীক্ষায় আসে ব্লু গ্লাস দিয়ে দেখলে কি দেখা যায়, আমাদের তো মুখস্থই থাকে যে সোনালী হলুদ, একদম মুখস্থ থাকে সবারই মোটামুটি, সহজ জিনিস, পরীক্ষা অনেক আসে। তো কি করে দেখায় দেখা সোনালী হলুদ, কিন্তু বলছে কি ব্লু গ্লাস দিয়ে বলছে, সো এটা খেয়াল রাখতে হবে। তো এইগুলো মনে রাখতে হবে। আবার হালকা বেগুনি কার, পটাশিয়াম। ক্যালসিয়ামের ক্ষেত্রে কি বলতো, ইটের মতো লাল, এমনিতে হলো তার সবুজ। বেরিয়ামের ক্ষেত্রে কি হবে, হলুদে ভাব সবুজ। তারপরে কপারের ক্ষেত্রে নীলাভ সবুজ। তো এভাবে যে কয়টা আছে তোমাদের বুঝতে করতে হবে, চারটা লিখে নিবা বইয়ের মধ্যে। কপারের ক্ষেত্রে কি ব্লু গ্লাস আছে? হ্যাঁ, না এগুলো নাই, না এই যে কয়টা আছে এরকম সেম নীলাভ সবুজের মধ্যে দেখা যায়, ঠিক আছে। নিচেরগুলো হ্যাঁ ফাঁকাগুলো, হ্যাঁ ফাঁকা লাইন নাই দেখা যায়, মানে এই ডট ডট গুলো হলো নীলাভ সবুজ। এগুলো শুধু মনে রাখলে হবে, ঠিক আছে, অত কিছু লাগবে না, চাপ লাগবে না। তার এখানে দেখো যে বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, কোনটা আসলে কেমন কালার দেওয়া যায়, কালারটা একটু দেওয়া আছে, এইগুলো কালারগুলো এগুলো কেমন কালার দেখতে একটু বলা আছে নাই। তো এখানে দেখো আর একটা জিনিস তোমাদের জানতে হয়, এখানে যদি আমরা জানবো রসায়নের যে প্রথম অধ্যায়ের ক্ষেত্রে জানবো আমরা এখানে, যে এই যে পরীক্ষাটা করলাম আর কি শিক্ষা পরীক্ষা না, বুনসেন বার্নার, এটা কি মেনলি বলো তো, এটা হলো বুনসেন বার্নার। বুনসেন বার্নারে মেনলি এখানে কি শিক্ষা আছে না, এই শিক্ষা দিয়ে মেনলি আমরা পরীক্ষাটা করে থাকি। তো এখানে শিক্ষার অনেকগুলো অঞ্চল থাকে, কি থাকে, অনেকগুলো অঞ্চল। এটা মেনলি এই ছবিটা হলো তোমাদের ওই বইয়ের, বুঝছো। তো মেনলি এখানে কি আছে, বুনসেন বার্নারের বিভিন্ন ধরনের আছে, যেমন একটা বেস থাকে এবং বায়ু ছিদ্র খোলা থাকে একটা, বুঝছো, ওখানে বায়ু প্রবেশ করা যায়, বায়ু প্রবেশ, হ্যাঁ তাপ মানে অক্সিজেন যেতে পারে। তো এখানে দেখো এখানে কি কি থাকে, এখন দেখো অনেকগুলো অঞ্চল থাকে শিখার। এটা শিখা কোনটা, এটা শিখা না, শিখার অনেকগুলো অঞ্চল থাকে। যেমন এখানে কি নিম্ন তাপমাত্রা খুব কম থাকে, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ঠিক আছে। আর এখান থেকে এটা হলো অন্তস্থ নীল বিজারণ মণ্ডল বলা হয়, এইটুকু মাঝের এইটুকু। তারপরে এটা কি নিচের জারণ মণ্ডল, এটা হলো কি বলছে আবার অধিক উত্তপ্ত মণ্ডল, এটার তাপমাত্রা হলো 1500 থেকে 1540। এটা হলো উপরের জারণ মণ্ডল 1570, আর সব থেকে এটাই সব থেকে বেশি থাকে তাপমাত্রা, বুঝছো, উপরের জারণ মণ্ডলটা। আর বহিস্থ অনুজ্জ্বল জারণ মণ্ডল, এটা কি কত বলতো, হ্যাঁ মানে এটা থাকে বাইরেটা আর কি, উত্তপ্ত মণ্ডলটাতে তাপমাত্রা সমান, হ্যাঁ হ্যাঁ, তো এটা উপরেরটা থাকে, এটা থাকে এটা। তো মেইনলি এখানে আমাদের বিভিন্ন অঞ্চল থাকে, এগুলা জানতে হয় আর কি, যে সবথেকে বেশি বুনসেন বার্নারের সবথেকে তাপমাত্রা কোনটা, উপরের জারণ মণ্ডলের তাপমাত্রা কত, যে 1570। বিভিন্ন পরীক্ষা আসে এগুলা। বুঝতে অনুজ্জ্বল দেখবো যখন যে আগুন জ্বলে আমরা কিন্তু দেখতে পাই না, অনুজ্জ্বল দেখা যায়, দেখা যায় কি এখানে কি দেখা যায় না, উজ্জ্বল দেখা যায় না, ঠিক আছে। আর যেটা দেখো এই দেখো এখানে লাল লাল দেখা যাচ্ছে না, একটা জিনিস মনে রাখবা, বেশি লাল লাল দেখা যাচ্ছে ডিপ লাল, মানে ওটা কি তাপমাত্রা কম, টেম্পারেচার কম, মানে ওখানে জ্বালানি ভালো করে জ্বলতেছে না, ওখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি আছে, মানে কার্বন মনোক্সাইড তৈরি হয়, মানে ভালো দহন হচ্ছে না, জ্বালানিটার ভালো দহন হচ্ছে না, এই জন্য ধোয়া হয় ওখানে লাল হয়। আর যেটা সবথেকে বেশি জ্বালানি দহন হয় সেটা কি হয়, নীল হয় একদম, এবং বর্ণহীন, মানে আমাদের বোঝা যায় না, ঠিক আছে, অনুজ্জ্বল হয়, দেখা যায় না। বাসায় দেখবা সিলিন্ডারে যখন মানে গ্যাসে যখন আগুন জ্বালানো হয় দেখবা নীল দেখলে মনে করবা যে ভালো আছে, জ্বলতেছে ভালো। আর যদি মনে করো লাল হয় তার মানে ঝামেলা আছে, গ্যাস শেষ হওয়ার সময় লাল হয়, তখন বেশি গ্যাস বের হয় না বা জ্বলতে পারে না ভালো করে, তখন কিন্তু লাল হয়। আর বুঝতে পারো যদি এমনিতেও হয় তার মানে বুঝবা যে লাল হলে, যদি লাল হয় তারপর বুঝবা কালি হবে এখানে, আর সেখানে পূর্ণ দহন হচ্ছে না। কি তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের জায়গায় কি তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড, মানে অপূর্ণ দহনের কারণে কি তৈরি হয়, কার্বন মনোক্সাইড। পরীক্ষা ছিল জ্বালানির অপূর্ণ দহনের কারণে নিচের কোনটি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, আর অনেক কিছু, মেডিকেলের প্রশ্ন।
বুঝছো? কার্বন মনোক্সাইড অ্যান্সার হবে। ওকে, সহজ প্রশ্ন না একদম, এটা তো মেডিকেল আসছিল। তো দেখো শিক্ষা পরীক্ষার সম্পর্কে বুঝতে পারছো এ টু জেড? কোনো কনফিউশন আছে? আচ্ছা, তো এখন আমরা রিডিং পড়ি, আসলে বইয়ের মধ্যে কি বলছে। বই সম্পর্কে জানা উচিত না, আমাদের পড়াটা আসলে বই বেস। তো বই কি বলছে একটু আমরা দেখি, আরো 2টা পরীক্ষা আছে ওটা একটু দেখবো। দেখো তাহলে কি বললাম, শিক্ষা পরীক্ষার সাহায্যে লবণের বিভিন্ন ধাতব মূলক শনাক্ত মানে ক্যাটায়নটা। ওকে, তো এখন দেখো এগুলো পড়বো। আচ্ছা, এনএন শনাক্ত করার পদ্ধতি নাই আছে? ও এটা বললাম না না। এখন দেখো যেটা বললাম, এই যে যেটা হলো সিক্ত পরীক্ষা আছে, এটার মাধ্যমে কি মেনলি আমরা সিক্ত পরীক্ষার মাধ্যমে আমরা ক্যাটায়ন অ্যানায়ন সবই শনাক্তকরণ করতে পারি। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তো এখন দেখো কি বলছি এখানে, এই অর্ধে তুমি বর্ণালী সম্পর্কে পড়েছো অবশ্যই, একটু আগে পড়েছিলাম তাই না? হ্যাঁ, বর্ণালী কি আমরা জানি, একটি পদার্থের বাইরে কোনো উৎস থেকে কোনো শক্তি বা তাপ বা বৈদ্যুতিক ডিসচার্জ সরবরাহ করলে ওই পদার্থের পরমাণু ইলেকট্রন এর শক্তি শোষণ করে উত্তেজিত হয় এবং উচ্চতার কোনো শক্তি স্তর কি হবে, উন্নতি হয়। এরপর ওই উৎস সরিয়ে নিলে কি হবে, ইলেকট্রন ওই স্থায়ী উচ্চ শক্তির স্তর থেকে নিম্নে চলে আসে তাই না, ফিরে আসে। ফলে কি হবে, অতিরিক্ত শক্তিটুকু পরমাণু আলো হিসাবে বিকিরণ করে। এর নামে কি বলতো, বিকিরণ বর্ণালী আমরা জানি। ওকে, তো পদার্থের গঠনের বিভিন্নতা অনুসারে বিকিরিত আলো তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন হয়। এক একটা পরমাণু তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, একই রকম হবে। ফলে ভিন্ন ভিন্ন বর্ণের আলো বিকিরিত হয়, যা দেখে একটি মৌল শনাক্ত করা যায় আমরা জানি। তারপরে কি বলো এখানে, হ্যাঁ এটি হলো লবণের উপস্থিত ধাতব মৌল শনাক্তকরণের শিক্ষা পরীক্ষার ভিত্তি। ওকে, যেমন বুনসেন দীপশিখায় সোডিয়াম লবণ উত্তপ্ত করলে হলুদ শিখা পাওয়া যায়। আমরা একটু জানলাম কি হলুদ শিখা পাওয়া যায় সোডিয়ামের ক্ষেত্রে, হ্যাঁ সোনালী হলুদ পাওয়া যায়। তাহলে এর জন্য এটা বৈশিষ্ট্যমূলক একটা ধর্ম, এটা নাসর রেখা বলে থাকি আমরা। এভাবে শিক্ষা পরীক্ষার বিভিন্ন বর্ণ দেখে লবণের মৌল শনাক্তকরণ করা যায়। ওকে, বস্তুত এটি লবণের 2টি অংশ থাকে। কয়টি অংশ থাকে বললাম, যেটা একটা হলো ক্ষারীয়মূলক, একটা কি অম্লীয়মূলক। অলরেডি সব বোঝানো শেষ। উদাহরণস্বরূপ কি কপার সালফেট, লবণের ক্ষারীয়মূলক হলো কপার এবং অম্লটা কি সালফেট। ওকে, যে পরীক্ষার সাহায্যে একটি অজানা লবণের ক্ষারীয়মূলক ও অম্লীয়মূলক দুটি উপস্থিতি শনাক্ত করা হয় তাকে লবণের গুণগত বিশ্লেষণ বলা হয়। কি বলা হয় এটা, আসলে এগুলোর শর্তগুলো কি বলা হয় মিলি বলতো, গুণগত বিশ্লেষণ। এটাকে আবার 2 ভাগ করা হয়ে থাকে। কয় ভাগে? একটা শুষ্ক পরীক্ষা, একটা কি বলতো সিক্ত পরীক্ষা। এই শুষ্ক পরীক্ষাটার মধ্যে শিক্ষা পরীক্ষা পড়ে আর কি। ঠিক আছে? ওকে, তাহলে দেখো লবণের ক্ষারকীয় মূলকের শুষ্ক পরীক্ষা। শুষ্ক পরীক্ষার মধ্যে অনেকগুলো পরীক্ষা আছে, তার মধ্যে শিক্ষা পরীক্ষা একটা অন্যতম। শিক্ষা পরীক্ষা নিয়ে আমরা বলতেছি। ও এখানে তোমাদের বইয়ের মধ্যেও দেওয়া আছে, দেখো উপরে জানমূল বিভিন্ন অঞ্চল দেওয়া আছে। ঠিক আছে, তো তাপমাত্রা দেওয়া নাই, দেখো আমি যে চিত্রটা দিচ্ছি ওটার মধ্যে টেম্পারেচারটাও দেওয়া আছে, আমি এটা খেয়ালই করিনি, তোমাদের বই এখানে দেওয়া আছে এটা। ওকে, ঠিক আছে, টেম্পারেচারটা তোমরা এটা অ্যাড করে নিতে পারো নিতে চাইলে। ঠিক আছে, ওই চিত্র থেকে দেখে। তো দেখো ক্ষারকীয় মূলকের শুষ্ক পরীক্ষার মাধ্যমে মধ্যে কয়েকটি হলে কি বলতো, তাপীয় পরীক্ষা, চারকোল বিজারণ পরীক্ষা। এই পরীক্ষাগুলোর নাম বুঝতে করতে হবে, পরীক্ষা আসে নিচে কোনটি শুষ্ক পরীক্ষার অন্তর্ভুক্ত নয়। 3টি দিয়ে একটা ভুল দেওয়া থাকবে। কোবাল্ট নাইট্রেট পরীক্ষা, শিক্ষা পরীক্ষা ও বোরাক্স গুটি পরীক্ষা। তো এক্ষেত্রে আরো আছে নাকি, এই কয়টাই আর কি। এক্ষেত্রে বর্ণালী প্রেক্ষাপটে শিক্ষা পরীক্ষায় আমাদের বিবেচ্য আর কি। বর্ণালীর জন্য কোনটা লাগে, শিক্ষা পরীক্ষা। যেহেতু আমরা বর্ণালী একটু আগে শিখে আসলাম, তো বর্ণালীর উপর ভিত্তি করে যে পরীক্ষা করা হয় সেটা কি বলতো, শিক্ষা পরীক্ষা। পরীক্ষা আসতে পারে বর্ণালীর উপর ভিত্তি করে কোন শুষ্ক পরীক্ষাটি করা হয়, ধাতব আয়ন শনাক্তকরণে কোন শুষ্ক পরীক্ষাটি করা হয় থাকে শিক্ষা পরীক্ষা। এটা মাত্র বর্ণালীর উপর ভিত্তি করে। ওকে, পরীক্ষার প্রশ্ন অনেকভাবে করা যায়, তবে এই প্রশ্নটা করে নাই এখনো কেউ, বুঝছো? এই প্রশ্নটা কেউ করে নাই, একটা ক্রিটিক্যাল প্রশ্ন। যাই হোক, তাহলে বুনসেন দ্বীপ মানে ক্রিটিক্যাল বলতে সহজ মানে সুন্দর কোশ্চেন। তাহলে দেখলাম, দেখো বুনসেন দ্বীপ শিক্ষার সাহায্যে এই পরীক্ষাটি করা হয় বলে কি বলা হয়, শিক্ষা পরীক্ষা বলা হয় থাকে। ওকে, তাহলে বুনসেন দ্বীপ শিক্ষা মূলত 3টি অংশ থাকে। কি কি অংশ থাকে? ওকে, এবং 6টি মন্ডল ভাগ করা হয়ে থাকে, যে মন্ডল আছে বিভিন্ন বলছে। ওকে, তো শিক্ষা পরীক্ষা হলো বর্ণালীর প্রকৃষ্ট উদাহরণ। লবণের ধাতব মূলকের উপস্থিতি শনাক্তকরণের জন্য আমরা শিক্ষা পরীক্ষা করে থাকি। এ পরীক্ষায় একটি কি নেওয়া হয় বলতো, পরিষ্কার প্লাটিনাম বা নিক্রম তার সংকরের, মানে এই যে বললাম একটা লাঠি নেওয়া হয়, দণ্ড। প্লাটিনাম হতে পারে বা নিক্রোমের হতে পারে, বা নিকেল অ্যান্ড ক্রোমিয়ামের সংকর ধাতু। আর কি লাগবে বলতো, এই সেল লাগবে একটা। কি বললাম বলতো, এই সেল লাগবে। ওকে, এটা লাগবে। তারপরে কি বলতো, এই ভিজে নিতে হবে, দণ্ডটা কি নিতে হবে, এই সেলে ভিজে নিতে হবে। হ্যাঁ, ভিজানোর পরে কি করবো, যেমন লবণ নেবো একটা কাঠি দিয়ে, একটু মানে অগ্রভাগ দিয়ে একটু। আসলে লবণ নিয়ে ভিজাইলে কি হবে, লবণটা পড়ে যেতে পারে। ঠিক আছে, এজন্য আগে লাইটটা ভিজে নিলে ভালো হয়।
তো ভিজিয়ে লবণের একটি দানা কি তাতে লাগিয়ে বুনছেন দ্বীপের জারণ শিকায় ধরলে, কোথায় ধরবো? জারণ শিকায় ধরবো, অগ্রভাগের দিকে ধরবো। ধরলে বিভিন্ন ধাতুর জন্য শিকার বৈশিষ্ট্যমূলক কি হবে? বর্ণ সৃষ্টি হবে। এক এক ধাতুর জন্য একরকম। নমুনার একাধিক ধাতুর লবণ থাকলে একটি ধাতুর বর্ণ অন্য ধাতুর বর্ণ দ্বারা আবৃত হয়ে যায়, যেটা বললাম। যেমন ভেজাল থাকলে, অর্থাৎ আমি যে নমুনাটা নিচ্ছি এখানে বিভিন্ন ধরনের বর্ণ, তার মানে কি এখানে আমাদের বর্ণালী সমান তৈরি হবে, অনেকগুলো ধাতু বর্ণালী তৈরি হবে, সেক্ষেত্রে কি হবে? একটার সাথে আরেকটা ঢেকে যাবে না, বোঝা যাবে না আসলে কি কি আছে, ঢেকে যায়। এই জন্য দ্বীপ শিকার বর্ণ কোবাল্ট গ্লাস বা ব্লু গ্লাস দিয়ে, কি গ্লাস বা আরবি গ্লাস দিয়ে কি করা হয়? পরীক্ষা করা যেতে পারে। মানে ব্লু গ্লাস দিয়ে কি করি আমরা পরীক্ষা, দেখতে যেটা দেখলাম, ব্লু গ্লাস দিয়ে কি করি? পরীক্ষা করতে হবে। মানে এক্ষেত্রে কিছু বর্ণালী কি হতে পারে? শোষিত হয়ে যায়। হ্যাঁ, ওকে, পরীক্ষা করা যায়। এক্ষেত্রে ব্লু গ্লাস হলুদ বর্ণ কি করবে? শোষণ করে না। যেমন সোডিয়ামের যেটা আছে হলুদ বর্ণ শোষণ করে দেয়, বাকি যেটা আছে ওটা আমাদের প্রদর্শন করে। দেখো, ফলে অন্য ধাতুর বৈশিষ্ট্যমূলক বর্ণ পরিষ্কার দেখা যায়। ওকে, তাহলে এখানে দেখো কি কি বলছে, এখানে অল্প কয়েকটা দেওয়া আছে, আমি তোমাদের অনেকগুলো দিছি, সবগুলো একটু পড়ে নিবা। সোডিয়ামের কথা কি বলছে? সোনালী হলুদ বলছে। মেইনলি কবির স্যারের যদি পড়ো, কি হাজারি বলতেছিলাম যে কি হাজারি স্যার বইয়ে দেখবো আরো অনেক কয়টা দেওয়া আছে, ওইগুলো একটু পড়ে নিবা। পটাশিয়াম, ক্যালসিয়াম, আমি যেটা পড়ছি ওটা অনেকগুলো দেওয়া আছে, দেখ এইগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? কোনটা কি বললাম, ওকে, মাত্র 3-4টা দেওয়া আছে। তারপর দেখো, এখন কথা হলো কেন এই বর্ণের সৃষ্টি বা বর্ণালী, কেন এই সেল গাঢ় এই সেল ব্যবহার করা হয়ে থাকে। তো মেনলি অলরেডি তোমাদের আমি বলছি, তার কারণ যে এই সেল লবণগুলো কি হয়? উদ্দায়ী হয়। তো আমরা তো জানি না যে আমরা যে ধাতব লবণটা নিছি ওখানে ওটা ক্লোরিন আছে কি না আছে, উদ্দায়ী কি না আমরা জানি না। এই জন্য উদ্দায়ী করার জন্য আমরা কি করি? এই সেল যোগ করি, যোগ করে যেটা হয় সেটা কি হয়ে যায়? উদ্দায়ী হয়ে যায়। দেখো সেটা কি হয়ে যাবে? উদ্দায়ী। ওকে, তো এখানে আর কিছু নেই, সব না পড়ি এখানে, ঠিক আছে? ওকে, তো আমরা শিক্ষা পরীক্ষায় কোনো ঝামেলা আছে? ইজি না? তো কেমনে কি হলো প্রসিডিউরটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখন জানি আরো কিছু আমরা পরীক্ষা জানবো। হ্যাঁ, লবণের ক্ষারকীয় মূলকের পরীক্ষা, ওটাই মনে করো। ক্যাটায়নের পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা আছে, যেমন কি একটা টেস্ট টিউব পরীক্ষা, কি আছে? টেস্ট টিউব পরীক্ষার মাধ্যমে করা যায়। আরেকটা কি আছে বলতো? কাঠকয়লার খণ্ড পরীক্ষা, আমরা চারকোল বিধান বললাম না, ওটাই, এই যে চারকোল রিডাকশন টেস্ট, ঠিক আছে? তো এরকম আর কিছু পরীক্ষা আছে, আমাদের 2টা দেওয়া আছে, এই 2টা একটু আমাদের জানতে হবে। পরীক্ষা আসে, খ নম্বরে দেয়, ঠিক আছে? আসে মাঝে মধ্যে। তো এই ক্ষেত্রে দেখো, প্রথমটা বলি যে টেস্ট টিউব পরীক্ষাটা আসলে কিভাবে করা হয়। টেস্ট টিউব পরীক্ষাটা আসলে মেইনলি যে অ্যামোনিয়াম লবণের ক্ষেত্রে বেশি ভালো পরীক্ষা। একটা মেইনলি কার ক্ষেত্রে করা হয়? অ্যামোনিয়াম লবণ ক্ষেত্রে পরীক্ষা আসবে। নিচের কোন পরীক্ষাটি আসলে অ্যামোনিয়াম লবণের জন্য ভালো পরীক্ষা? কি আসবে? টেস্ট টিউব পরীক্ষা, ঠিক আছে? পরীক্ষা আসবে এরকম। দেখো তাহলে অ্যামোনিয়াম লবণের কিছু দেখো কি নিতে হবে। আমি অ্যামোনিয়াম লবণের ক্ষেত্রে এটি ভালো পরীক্ষা, এবং কি করতে হবে এক্ষেত্রে? লবণকে ক্যালসিয়াম অক্সাইড বা কোনো ক্ষারক সহ কি করতে হবে? একটা টেস্ট টিউব নিতে হবে। তাহলে মনে করে একটা আমরা কি নিলাম, এখানে একটা টেস্ট টিউব নিলাম। ওকে, ওকে, আমরা একটা টেস্ট টিউব নিলাম। ওকে, আমরা একটা টেস্ট টিউব নিলাম। তো টেস্ট টিউবে কি করবো আমরা? টেস্ট টিউব আমরা কি নেব? মনে করো আমরা কি দেবো? অ্যামোনিয়াম যৌগ নিব, NH4 অ্যামোনিয়াম লবণ নিব। ওকে, সাথে যে কোনো কিছু থাকতে পারে। ওকে, অ্যামোনিয়াম লবণ, মনে করে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, ঠিক আছে? নিলাম। নেওয়ার পরে এখানে কি দিতে হবে? কোনো একটা ক্ষার দিতে হবে। এর মধ্যে ক্যালসিয়াম অক্সাইড নিতে পারো বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো। তো আমরা নিলাম। নেওয়ার পরে কি করতে হবে? এটাকে তাপ দিতে হবে। কি দিতে হবে? তাপ দিতে হবে। ওকে, তাপ দিব। এখানে আমরা তাপ দিলাম। ওকে, তাপ দেব। তাপ দিলে কি হবে? তাপ দিলে একটা কি হবে? গ্যাস বের হবে। এটা কি বের হবে? গ্যাস। এখানে তাপ দিলে একটা গ্যাস বের হবে। কি গ্যাস বের হবে বলো তো? অ্যামোনিয়া গ্যাস বের হবে। অ্যামোনিয়া গ্যাস তো বের হবে। কি হবে এখানে? অ্যামোনিয়া গ্যাস। এই যে আমরা বিক্রিয়াটা দেখি, তাহলে দেখো এই যে এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ নিছি এবং ক্ষার নিছি বলে কি? ক্যালসিয়াম অক্সাইড। বিক্রিয়া করার মাধ্যমে কি তৈরি করছে বলো তো? আমাদের অ্যামোনিয়া লবণ, অ্যামোনিয়া কি তৈরি হয়েছে বলো তো? গ্যাস তৈরি হয়েছে। ক্যালসিয়াম অক্সাইড এগুলো বাদ দিয়ে মেলে কি তৈরি হয়েছে বলো তো? অ্যামোনিয়া গ্যাস। তো গ্যাসটা কি টেস্ট টিউবে থাকবে? বের হয়ে যাবে না? যখন বের হয়ে যাইতে ধরবে তখন কি করবো? আমরা অন্য একটা টেস্ট টিউব নিব, ক্যালসিয়াম মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড যে সিক্ত মানে ভেজানো। টেস্ট টিউবের ভেতরটা কি বলো তো? HCl ভেজানো বা HCl তুলে ওটা ঢেলে দিছো, ঠিক আছে? এরকম তো এখানে কি করবো? এই যে অ্যামোনিয়াটা HCl এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে। তো আমরা জানি অ্যামোনিয়াম ক্লোরাইড কি বলতো? একটা সাদা ধোঁয়া তৈরি হবে। এটা যে ধোঁয়াটা তৈরি হবে সাদা ধোঁয়া। তো এই যে সাদা ধোঁয়া হলে কি বলতো?
বৈশিষ্ট্যগুলো একটু প্রকাশ। এই সাদা ধোঁয়া দেখে বুঝতে পারবো যে কি বলো এখানে কি আছে, অ্যামোনিয়া। এখানে অ্যামোনিয়া, অ্যামোনিয়ার লবণ আছে। হ্যাঁ অ্যামোনিয়া আছে, ঠিক আছে, অর্থাৎ অ্যামোনিয়া কোনো একটা যৌগ বা লবণ আছে। তাহলে অ্যামোনিয়া পরীক্ষার, লবণ পরীক্ষার যে এটা পরীক্ষাটা, এটা হলো কি টেস্ট টিউব পরীক্ষা। তো এই টেস্ট টিউব পরীক্ষার সম্পর্কে আমাদের জানতে চাইতে পারে খ নম্বরে, সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে, বলতে হবে যে আসলে কীভাবে পরীক্ষা মানে আমাদের পরীক্ষাটা করলাম, বিক্রিয়া দুটো লিখতে হবে এবং বলতে হবে এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়, এটা হলো কি বৈশিষ্ট্য প্রকাশকারী আমাদের চিহ্ন, যেটা দিয়ে আমরা বুঝতে পারি। ওকে, সহজ না কঠিন? তাহলে আমরা একটু বলি আসলে কী করলাম। মেনলি আমরা কী করলাম, একটা টেস্ট টিউব নিব, নেওয়ার পরে যে অ্যামোনিয়াম ক্লোরাইডের লবণটা নিব, সাথে কী নেব, ক্যালসিয়াম অক্সাইড। নেওয়ার পরে আমরা তাপ দিব, মানে ক্ষার বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারো। তারপরে কি করবো, তাপ দিব। তাপ দিলে কি হবে, এটা দুইটা বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হবে, অ্যামোনিয়া তৈরি হবে, অ্যামোনিয়াটা গ্যাস। এটা যদি আমাদের কি করবো, একটা আরেকটা টেস্ট টিউব নেবো, এখানে টেস্ট টিউবটা কি করবো, এই মুখে ধরবো, এখানে মুখে ধরবো, ঠিক আছে, এর মুখে ধরবো। তখন এই গ্যাসটা যখন এর ভেতর ঢুকবে, এই সেলের সাথে কি করবে, অ্যামোনিয়াটা যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, একটা ধোঁয়া তৈরি হবে, ঠিক আছে, একটা ধোঁয়ার তৈরি হবে। এই পরীক্ষাটা আমরা আরো করছিলাম, ক্লাস 10-এ করছিলাম একটা পরীক্ষা, তাই না? একটা পরীক্ষা করছিল কিনা 10-এ বলো তো? ওই সাদা ধোঁয়া তৈরি হয় পদার্থের অবস্থা, ওটা তো একটা দ্বন্দ্বের দুই যাই হোক, ওই যে ব্যাপন পরীক্ষা করছিলাম, ঠিক আছে, ক্লাস 10-এ। তো এটা ওইখানে কিন্তু কি তৈরি হয়েছিল বলতে, অ্যামোনিয়াম সাদা গ্যাস, ক্লোরাইডের সাদা ধোঁয়া তৈরি হয়েছিল, মানে যার ভর কম তার দিকে হয়। তো এরকম বিষয়টাই। তাহলে আমরা এখন বুঝতে পারলাম, এটা ক্লিয়ার, কোনো কনফিউশন আছে? ওকে, এখন পরটা দেখি। পরটা হলো কাঠ কয়লা কাঠখণ্ড পরীক্ষা। কি বলতো, কাঠ কয়লা খণ্ড পরীক্ষা। কি ব্যাপার, কয়লা কি আমি উদা হয়ে গেছিল, কয়লা দেখিনি কিন্তু আমি বললাম না, মানে কেবল বললাম না, কেন জানি বললাম, ডাইরেক্ট বললাম কাঠখণ্ড পরীক্ষা বললাম না, আমার কয়লাটা চোখে পড়ে না কেবল। দেখো তাহলে কাঠ কয়লা পরীক্ষা বা অপর নাম কি বলতো, চারকোল বিজারণ পরীক্ষা বা চারকোল রিডাকশন টেস্ট। তো এটা আসলে কিভাবে করা হয়, প্রথম কথা হলো চারকোলটা কি বা কাঠ কয়লা বলতে কি বোঝায়। কয়লা তো চেনো নাকি, কাঠ পোড়াইলে কয়লা হয় না, মিল এরকম। তাহলে আমি একটা দিন যে কয়লাটা কেমন বা পরীক্ষাটা কিভাবে করা হয়, এই আমি তোমাদের জন্য কয়লা নিয়ে আসছি। মেইনলি অ্যাকচুয়ালি লিগাল যেটা এরকম একটা কি থাকে, কয়লা থাকে, কাঠে কয়লা না এটা। এখানে একটু কি গর্ত করে নেওয়া হয়, কি করা হয়, হ্যাঁ গর্ত করে নেওয়া হয়, এর মধ্যে স্যাম্পলটা নিতে হয়। কয়লার মধ্যে কি নেওয়া হয়, স্যাম্পল, মানে ওই যে লবণটা আমরা শনাক্তকরণ করব, ওই লবণটা এখানে নেওয়া হয়। তো আসলে অ্যাকচুয়ালি কি কাঠটা কি বলো তো, আসলে কি কার্বন, সেলুলোজ মানে কার্বন না, মেইনলি কার্বোহাইড্রেট থাকে, মেইনলি এখানে কার্বন থাকে, এটা কার্বন কয়লা। ওকে, এখানে কার্বনটা মেইনলি বিক্রিয়া অংশগ্রহণ করবে। ওকে, তো প্রক্রিয়াটা আমরা যদি পড়ি, তারপর তোমাদের দেখাচ্ছি আমি সুন্দর করে, আমি কয়েকটা লেখছি, প্রক্রিয়াটা দিয়েছি কিভাবে করতে হয়, আমি একটু পড়ে নেই তারপর দেখাই। তাহলে দেখো বিষয়টা এখানে কি ঘটে, যে কাঠ কয়লা পরীক্ষা খণ্ড পরীক্ষা বা চারকোল রিডাকশন টেস্টে কি করা হয়, এই পরীক্ষাটা কাজের জন্য এটা মনে রাখতে হবে, এটা কপার, আয়রন এবং লেড। তাহলে এর একটা দেখলাম কার ক্ষেত্রে, অ্যামোনিয়াম লবণের ক্ষেত্রে, আর এটা হলো কি কপার, আয়রন, লেডের জন্য বেশ ভালো পরীক্ষা। দেখো কি করতে হবে, নমুনা লবণকে কি করতে হবে, সোডিয়াম কার্বনেট মিশ্রিত করে, কাকে, সোডিয়াম কার্বনেট, এটা কি ছিল বলতো, ক্ষারীয় মিশ্রণ নিতে হবে, এটা সোডিয়াম কার্বনেট মিশ্রণ করে, সোডিয়াম কার্বনেট কি একটা লবণ, অবশ্যই লবণ। তো মিশ্রিত করে একটি কাঠকয়লার খণ্ডের গর্তে, যেমন দেখলাম না, একটা গর্ত দিলাম, গর্তে নিয়ে কি নিতে হবে বলতো, একটা ফুট নল বা কি ব্লো পাইপ, মানে যেটা ফু দেওয়া হয় একটা নল, ঠিক আছে, ফু দেওয়ার মতো একটা নল নিয়ে কি করতে হবে, বুনসেল দ্বীপ শিখায় উত্তপ্ত করলে বিভিন্ন বর্ণের অবশেষ পাওয়া যায়। অর্থাৎ ওই যে আমরা গর্ত করে নিলাম একটা কয়লার মাঝে, ওখানে বিভিন্ন বর্ণ দেখা যায়, অবশেষ দেখা যায়, মানে ওখানে একটা মানে আস্তরণ তৈরি হয় আর কি একটা বর্ণের, ঠিক আছে, গর্তের মধ্যে। ওই বর্ণ দেখে আমরা মৌল সন্ধান করতে পারি, মিলে কয়টা করে, 3টা মৌল যোগ করে থাকি। তো দেখে আমরা কি করতে পারি, ওই চিহ্নিত করতে পারি। মেইল আসলে কেমন, যখন আমাদের একটা সাসপেক্ট থাকে যে আসলে মৌল 3টার মধ্যে যে কোনো একটা হবে বা এই মূল্যটা, তো নিশ্চিত হওয়ার জন্য কি করি, তখন আমরা পরীক্ষাটা করি। তার মানে যদি আমরা জানি যে এর মধ্যে কপার আছে, তাহলে ওটা পরীক্ষা করবো আমরা। মেইনলি যদি 3টা থাকে বা আমরা সাসপেক্ট করতেছি যে এটা হতে পারে কপার, তখন সেটা কপার কিনা নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাটা করি। ওকে ওকে, তো এখানে দেখো পরীক্ষাটা যখন করবো, করার পরে যদি আমাদের রেজাল্টের দিকে যদি তামাটে হয় তাহলে কপার লবণ, আর যদি কালো হলে আয়রন এবং ধূসর হলে কি বলবো, লেড। ওকে, তো আসলে কি ঘটে একটু বলি, কি ঘটে এখানে। মেনলি দেখো যেটা বললাম যে আমাদের একটা লবণ নিতে হবে এই 3টা ধাতুর, তাহলে মনে করো কপার সালফেট নিচে, মনে করো কি নিচে বলো তো, কপার সালফেট। কি মিশ্রিত করতে হবে,
সোডিয়াম কার্বনেট। কার্বনেট ওকে, মিশ্রিত মিশ্রিত করলে কি হয়, বিক্রিয়া ঘটবে, কপার আর কার্বনেট একত্র হবে, ঠিক আছে। কি হবে এখানে, হ্যাঁ, তাহলে এটা কি ধরনের বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, ঠিক আছে, মানে দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারো এটা, ঠিক আছে, দুইজনকে প্রতিস্থাপন করে দিয়েছে। তাহলে এটা কি করলো, এই দ্বিপ্রতিস্থাপন বিক্রিয়ার মাধ্যমে কি হলো, আমাদের কপার কার্বনেট আর একটা কি বলতো, সোডিয়াম সালফেট, হ্যাঁ, সোডিয়াম সালফেট তৈরি হলো। ওকে, কপার কার্বনেট সোডিয়াম সালফেট তৈরি হলো। তো আমাদের আসলে কি, কাকে আমরা পরীক্ষা করতেছি, কপার না, তাহলে কপার এটাই তো না, তাহলে কপার কার্বনেটটা কি হবে এখানে, এই কপার কার্বনেটটা বিয়োজিত আবার কি তৈরি করবে, কপার অক্সাইড কার্বন ডাই অক্সাইড। মানে তাপ দেওয়ার ওকে, সময়। এখন দেখো এই যে কপার যে অক্সাইড তৈরি হলো, আসলে এটা কি এখানে কয়লার সাথে আছে না, হ্যাঁ, এই কয়লার কার্বন মানে কার্বনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, চারকোল, মানে চারকোল মানে তৈরি কয়লা আছে কার্বন, তো এই কার্বনের সাথে বিক্রিয়া করার মাধ্যমে কি তৈরি করবে, কপার এই যে কপার তৈরি হবে এবং মনোক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো, মানে মেইনলি কি হয়, আমাদের অপসারণ বিক্রিয়া হয়। এখানে কি হয় বলো তো, এই কপার অক্সাইড থেকে আমাদের কার্বনটা কি করে, এই যে অপসারণ করে দেয় অক্সিজেনকে, নিয়ে ভাগে, নিয়ে কি করে কার্বন মনোক্সাইড তৈরি করে, কপারটা পড়ে থাকে। টমাটো তো এটা কি করে, একটা আস্তরণ পড়ে থাকে একটা, ওই যে আমাদের ওই কয়লার গর্তের মধ্যে, তো আমরা বুঝতে পারি। তো আমরা একটু দেখি এখন বিক্রিয়াটা কিভাবে করা হয়। এটা কি থাকে বলো তো, ব্লো পাইপ থাকে না, এই যে ফুৎকার নল, তো মেইনলি কি করা, এই যে এরকম একটা কি, এইরকম একটা কি বলতো আমাদের কয়লা, চারকোল, চারকোল বা কয়লা, একটা তো এটা একটা গর্ত করা হয়। গর্তের মধ্যে কি করবো আমরা, আমাদের কাঙ্ক্ষিত লবণটা নিব, মিশ্রিত করে লবণটা নিব। আমরা কি মিশ্রিত দিব, আমাদের সোডিয়াম কার্বনেটটা মিশ্রিত করব, সাথে আমাদের এই যে কপার সালফেট বা আমার আয়রনের বা লেডের লবণটা নিব, মিশ্রিত করব। করার পরে কি করব, এটা আমরা এই যে এইভাবে বুনসেন বা দ্বীপ আমরা শিকার কি করব, পাশে নিব, নিয়ে কি করব, ওই আমাদের ব্লো পাইপটা কি করব, এই যে শিকার মধ্যে দিয়ে ফু দিব, যাতে করে আগুনটা এখানে যায়, তাপটা এখানে গিয়ে পড়ে, মানে আমরা কিন্তু বিপরীত দিক থেকে কি এই পাইপ দিয়ে কি করলাম, ফু দিলাম, যাতে করে শিকারটা এখানে গিয়ে লাগে, তাপটা লাগে, মানে বিক্রিয়াটা লাগলে কি হবে, আমাদের বিক্রিয়াটা ঘটে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো না মাথা এটা এখন? করে দেবি ফুদি দিবি। ওকে, অত তো লাগে না বুঝতে, তার বিষয়টা তাহলে এই যে যেটা বললাম, কয়লাটাকে আসলে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য ডাইরেক্ট কয়লা দিয়েছি আর কি, এই যে এটা হলো কয়লা। দেখো এখানে এই দেখো, এটা কার বলো তো পরীক্ষাটা, কপার কপারে কিন্তু দেখছো, তামাটে। তামাটে, তার মানে এটা কার বলো তো, কপারে কপার, বুঝতে পারছো, এই যে এখানে দেখো সুন্দর একটা দেখা আছে, এরকম একটা আস্তরণ দেখা যাবে, তাহলে বুঝতে পারো এটা কি ছিল এখানে বলো তো, কপার, কপার, মানে এটা কি ছিল এই পরীক্ষাটা, মানে কপারের লবণ ছিল হ্যাঁ, একটা, কপার একটা লবণ ছিল। কপার আয়নটা শনাক্ত করো না। তাহলে কঠিন না সহজ, সহজ না, একবার পড়ে নিলে মুখস্থ হয়ে যাবে না। তো এটুকুই পড়া আজকে, তাহলে তোমরা একদম মুখস্থ ঠোঁটস্থ কণ্ঠস্থ করে নিবা, ঠিক আছে। এরপরে কি আছে আর, তো এখনো দেখো এই তিনটা আমাদের মুখস্থ করতে হবে, এখানে এগুলো পড়তে হবে, এখানে তো রিডিং দিস পড়ায় নাকি, এখানে আর কিছু নাই। তো আজকে আমরা পড়লাম কি বলতো, সিক্ত পরীক্ষা পড়লাম, এরপরে কি হবে তাহলে, মানে আজকে শুষ্ক পরীক্ষা পড়লাম, এরপরে হবে আমাদের কি বলতো, সিক্ত পরীক্ষা। ওকে, তো এটুকু পড়া শেষ করে এটুকু নেওয়া যায়। ওকে।